হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউপি টেটের জন্য প্রিভিয়াস ইয়ার সিটিপি প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 6, যেখানে আমরা সেপ্টেম্বর 2014 সিটিতে আসা সিটিপি কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 5টি ক্লাস হয়ে গেছে সিটিতে প্রিভিয়াস ইয়ার উপর সিটিপির উপর। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। তো সেপ্টেম্বর 2014 যে সিবিডি থেকে 30টি কোশ্চেন এসেছিল, তার নিয়ে আজকে আমাদের আলোচনা করব। তার মধ্যে প্রথম কোশ্চেন দেখো, যেটা রয়েছে যে জ্ঞানীয় উন্নয়ন দ্বারা সমর্থিত হয় কি, বা কগনিটিভ ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলে থাকি জ্ঞানীয় উন্নয়ন, সে সাপোর্ট কিসে করে, কোনটি দ্বারা সাপোর্ট হয়? এক হচ্ছে যতবার সম্ভব প্রাসঙ্গিক এবং ভালো পরিকল্পিত পরীক্ষা পরিচালনা করার মধ্যে দিয়ে, প্রথাগত পদ্ধতিকে শক্তিশালী করে এমন কার্যক্রম উপস্থাপন করার মধ্য দিয়ে, একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ পরিবেশ প্রদানের মধ্য দিয়ে, নাকি সহযোগিতার তুলনায় স্বতন্ত্র ক্রিয়াকলাপের উপর বেশি ফোকাস করে। তো এখানে কি বলছে, জ্ঞানীয় উন্নয়ন বা কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ সাপোর্টেড বাই, কি কি রয়েছে ইংরেজিতে আমি একটু বলে দিই, যে কন্ডাক্টিং রিলেভেন্ট অ্যান্ড ওয়েল ডিজাইন টেস্ট অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। তারপরে রয়েছে বিতে, যে প্রেজেন্টিং অ্যাক্টিভিটিস দ্যাট রেনফোর্স ট্র্যাডিশনাল মেথডস। আর সিতে রয়েছে প্রোভাইডিং এ রিচ অ্যান্ড ভ্যারিড এনভায়রনমেন্ট। আর ডিতে রয়েছে ফোকাসিং মোর অন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস ইন কম্প্যারিজন টু কোলাবোরেশন। ঠিক আছে, তোমাদের জ্ঞানীয় উন্নয়ন বা কগনিটিভ ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, সেটা এখানে কোনটার দ্বারা সাপোর্টিভ? সেটা হচ্ছে, দেখো, আমাদের একটা রিচ অ্যান্ড ভ্যারিড এনভায়রনমেন্ট, যদি আমাদের বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থাকে, সেখান থেকে আমরা সব থেকে বেশি কগনিটিভ ডেভেলপমেন্টের সাপোর্ট করতে পারবে বা কগনিটিভ ডেভেলপমেন্টকে সাপোর্ট করতে পারবে। তো এটা হচ্ছে এ রিচ, প্রোভাইডেড এ রিচ অ্যান্ড ভ্যারিড এনভায়রনমেন্ট। তো অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর, সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ পরিবেশ প্রদানের মধ্য দিয়ে। প্রশ্ন পড়ার সাথে সাথে তোমরা উত্তর করতে থাকবে কমেন্ট বক্সে, এবং শেষে গিয়ে আমি আনসারটা বলে দেবো, তো তোমরা চেক করে নেবে। নেক্সট রয়েছে মানব উন্নয়ন হয়, এটা তো খুব সহজ একটা প্রশ্ন, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ পরিমাণগত, কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ, একটি নির্দিষ্ট পরিমাণে পরিমাপযোগ্য বা ইমেজারেবল টু এ সার্টেন এক্সটেন্ট, নাকি বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। তো মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, কি হয় সেটা? কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, দুটোই। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক অ্যান্সার। অপশন 1 এবং 2 দুটোই হচ্ছে উত্তর। পরবর্তী রয়েছে প্রকৃতি পালন বিতর্ক। বাংলাতে একটা শুনতে খারাপ লাগলো, ইংরেজিতে সাথে তোমরা হয়তো পরিচিত, যে নেচার নার্চার ডিবেট যেটাকে আমরা বলি, সেটা বলতে কি বোঝায়? জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট বা জেনেটিক্স এবং পরিবেশ, আচরণ এবং পরিবেশ বা বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি পরিবেশ এবং জীববিজ্ঞান বা এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজি, নাকি এনভায়রনমেন্ট অ্যান্ড আপব্রিঙ্গিং বা পরিবেশ এবং লালন পালন যেটাকে আমরা বলি। তো প্রকৃতি পালন বিতর্ক বা নেচার নার্চার ডিবেট যেটাকে আমরা বলি, সেটাকে বলা হয় জেনেটিক্স অ্যান্ড পরিবেশ। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে নিচের কোনটি একটি সামাজিকীকরণের ইতিবাচক সংস্থা? সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন বলতে কি বোঝায়? যে সমাজের প্রত্যেকটা স্তরের সাথে বা প্রত্যেকের সাথে সমানভাবে মানিয়ে চলা, মেনে নেওয়া, নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া। তো সেটা এখানে কোনটা ক্ষেত্রে পজিটিভ সংস্থা বা একটা পজিটিভ এজেন্সি হিসাবে কাজ করছে? এক হচ্ছে হেলথ ক্লাব, বি হচ্ছে পরিবার, সি হচ্ছে ইকো ক্লাব, আর ডি হচ্ছে পাবলিক লাইব্রেরি। তো কোথায় গিয়ে এই সামাজিকীকরণটা সব থেকে বেটারলি বা পজিটিভলি ঘটবে? তো সেটা দেখো, হেলথ ক্লাবে রোগীদের মধ্যে থেকে সম্ভব নয়। পরিবার নিজের কমফোর্ট জোনের মধ্যে পড়ে, সেখানে তোমার ডিসকমফোর্ট জোন নাও আসতে পারে বা আনকমফোর্টেবল জোন নাও পেতে পারো। ইকো ক্লাব সেটাও নয়, ম্যাটার করছে না। কিন্তু পাবলিক লাইব্রেরি, যেখানে হচ্ছে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন ধরনের ব্যক্তি সেখানে উপস্থিত থাকতে পারে, এবং সেখানে গিয়ে আমাদের সামাজিকীকরণ বা একে অপরের সাথে মেলামেশা বা অ্যাডাপশনের যে ব্যাপারটা, সেটা সব থেকে পজিটিভলি ঘটতে পারে, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। কারণ সেখানে সবাই পজিটিভ উদ্দেশ্য বা মোটিভ নিয়ে গিয়ে থাকে সাধারণত। ক্লিয়ার? তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, পাবলিক লাইব্রেরি, যেটা হচ্ছে সামাজিকীকরণের একটা পজিটিভ এজেন্সি বা ইতিবাচক সংস্থা। নেক্সট রয়েছে ভাইগটস্কির তত্ত্বে কোন দিকটি উন্নয়নে অবহেলিত বা উন্নয়নের জায়গা পায়নি ভাইগটস্কির ক্ষেত্রে কোনটি?
অর্থাৎ ভাইগটস্কি যে উন্নয়নের তত্ত্ব দিয়েছেন সেখানে কোন দিকটি অবহেলিত হয়েছে বা গ্রাহ্যিত হয়নি? সামাজিক, সাংস্কৃতিক, ভাষাগত। দেখো এখানে সোশ্যাল, কালচারাল, লিঙ্গুইস্টিক এই তিনটেই কি হয়েছিল, তাই না? সামাজিক, সাংস্কৃতিক, জৈবিক এবং ভাষাগত এই তিনটের মধ্যে যারা যারা পড়েছো তারা দেখতে পাবে যে সোশ্যাল, কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক এই তিনটে তোমরা সেখানে পেয়েছো। পাওনি যেটা, সেটা হচ্ছে বায়োলজিক্যাল, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। তো ভাইগটস্কির তত্ত্বে উন্নয়নের যে দিকটা অবহেলিত সেটা হচ্ছে বায়োলজিক্যাল, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত পর্যায়ে কোনটি জড়িত যখন শিশুরা ভাবতে শেখে তাদের চোখ, কান এবং হাত দ্বারা? বা হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস আর ইনভলভড হোয়েন ইনফ্যান্টস থিঙ্ক উইথ দেয়ার আইজ, ইয়ার্স অ্যান্ড হ্যান্ডস? অর্থাৎ শিশুরা যখন ভাবতে শেখে তাদের চোখ, কান এবং হাত দ্বারা, তখন সেটি কোন পর্যায়ের মধ্যে পড়ে? কংক্রিট অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, সংবেদনশীল মোটর পর্যায়, নাকি যেটাকে আমরা সেন্সরি মোটর স্টেজ বলি, আর একটা হচ্ছে আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজ। তো দেখো এখানে চোখ, কান এবং হাত এইগুলোর মধ্যে কি আসছে? সূক্ষ্ম যে পেশি তাদের কর্মক্রিয়া বা তাদের ক্রিয়া ঘটতে থাকে। তো সেটা ক্ষেত্রে আমরা দেখো মোটর স্কিল যেটা সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা রয়েছে গ্রস আর একটা হচ্ছে সেন্সরি, তাই না? গ্রস যেটা ছিল হাঁটতে পারা, শিখতে পারা এগুলো, আর যখন আমরা ভাবতে শিখি আমাদের ছোট ছোট কোনো কিছু দিয়ে চোখ, কান এবং হাত দ্বারা, তখন সেটাকে আমরা বলছি সেন্সরি মোটর স্টেজ, অপশন নাম্বার সিতে। যদিও এখানে স্কিল ব্যাপারটা নেই, গ্রস মোটর স্কিল, সেন্সরি মোটর স্কিল সেটা একটা আলাদা জিনিস। এখানে সংবেদনশীল মোটর পর্যায় যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, যেখানে আমাদের সংবেদন বা সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি যে ব্যাপারটা থাকে সেটা চোখ, কান এবং হাত দ্বারা আমরা প্রাপ্ত করে থাকি। তো আমাদের এই থিঙ্কিং এবিলিটি ইনফ্যান্টদের মধ্যে যেটা চোখ, কান এবং হাত দ্বারা ঘটতে থাকে শুরু হয়, তখন সেটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ বা সংবেদনশীল মোটর পর্যায়। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রিয়া ঋষভের সাথে একমত নন একটি ক্লাস পিকনিকে। তিনি মনে করেন যে সংখ্যাগরিষ্ঠের জন্য নিয়ম সংশোধন করা যেতে পারে। এই ধরনের মতবিরোধের পিয়াজের মতে কি নামে পরিচিত? ঠিক আছে, অর্থাৎ এই ধরনের একটা মতবিরোধকে পিয়াজ একটা নির্দিষ্ট টার্ম ব্যবহার করেছেন তার জন্য, সেটা কি হয়েছে এখানে? যে রিয়া এবং ঋষভ কোন একটা ক্লাসে থাকেন, যারা একে অপরের সাথে মতের অমিল রয়েছে কোন একটা ক্লাস পিকনিক নিয়ে, এবং রিয়া মনে করেন যে যদি সংখ্যাগরিষ্ঠরা সেটা না চায়, মানে বেশিরভাগ জনই যদি না চেয়ে থাকে, তাহলে তার সংশোধন করা যেতে পারে। তাহলে এই ধরনের যে মতবিরোধ রয়েছে সেই মতবিরোধটা পেঁয়াজের নামে কি নামে পরিচিত? অপশনস গুলো আমি বলে দিই একটু, যেটাকে রয়েছে হেট্রোনোমাস নর্মালিটি, কগনিটিভ ইম্যাচুরিটি, রিয়াকশন অ্যান্ড মোরালিটি অফ কোঅপারেশন। ঠিক আছে, যেটা হচ্ছে ভিন্ন ধর্মী নৈতিকতা, যেটাকে আমরা বলছি হেট্রোনোমাস নর্মালিটি, জ্ঞানীয় অপরিপক্কতা বা কগনিটিভ ইম্যাচুরিটি, নেক্সট রয়েছে রিয়াকশন বা প্রতিক্রিয়া, আর লাস্ট রয়েছে সহযোগিতার নৈতিকতা বা মরালিটি অফ কোঅপারেশন। কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি বলো। যে পিয়াজের মতে এই ধরনের মতবিরোধ যেটা এখানে রিয়া এবং ঋষভের মধ্যে দেখা গেছে সেটা কি ধরনের? সেটা দেখো সহযোগিতার নৈতিকতা, অর্থাৎ একে অপরকে সহযোগিতার ব্যাপারে, মরালিটি অফ কোঅপারেশন, কারণ কো ওয়ার্কটা খুব বেশি ম্যাটার করে। ঠিক আছে, তো এখানে সহযোগিতার নৈতিকতা যেটা রয়েছে, যে কোঅপারেশন, যেটা মরালিটি অফ কোঅপারেশন, সেটা সেই নামে পরিচিত। যে যখন একসাথে অনেকজন চাইছেন না আমাদের কোন একটা জিনিসকে, তখন সেটা তাদের স্বার্থে বা সকলের স্বার্থে চেঞ্জ করা যেতে পারে, তার একটা এক্সিস্ট রুলস থাকলেও। তো অপশন ডি হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর, সহযোগিতার নৈতিকতা বা মরালিটি অফ কোঅপারেশন। নেক্সট, নিচের কোনটি স্টার্নবার্গের টায়ারার্কিক থিওরি অনুযায়ী বুদ্ধিমত্তার একটি রূপ? দেখো এটা হয়ে গেছে আমাদের ইন্টেলিজেন্স থিওরি গুলো ডেসক্রিপটিভ ক্লাস, তো সেখানে তোমরা এগুলো নিয়ে পরিষ্কারভাবে আশা করছি ধারণা পেয়ে গেছো যারা যারা করেছো। তো নিচের কোনটি স্টার্নবার্গের টায়ারার্কিক থিওরি অনুযায়ী বুদ্ধিমত্তার একটি রূপ? বা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফর্ম অফ স্টার্নবার্গ টায়ারার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স? কি রয়েছে? ব্যবহারিক বুদ্ধিমত্তা, পরীক্ষামূলক বুদ্ধিমত্তা, আর সম্পদশালী বুদ্ধিমত্তা, আর গাণিতিক বুদ্ধিমত্তা। তো ওখানে আমরা কি পড়েছিলাম? প্র্যাকটিক্যাল পড়েছিলাম না? প্র্যাকটিক্যাল, তাহলে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স একটা পড়েছিলাম, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে সি দিয়েছিল PCE,
প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ আর একটা ছিল অ্যানালিটিক্যাল, তাই না? তাহলে সেখানে প্র্যাকটিক্যাল ছিল, তো অপশন নাম্বার এ রয়েছে সঠিক উত্তর, ব্যবহারিক বুদ্ধিমত্তা, যেটা স্টার্নবার্গের টায়ারার্কি থিওরির মধ্যে বুদ্ধির একটি রূপ। নেক্সট রয়েছে কে প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা করেন। এটাও দেখো ওই ইন্টেলিজেন্স ক্লাস করানোর সময় সেখানে আমি বলে দিয়েছিলাম আলাদাভাবে যে অ্যালফ্রেড বিনেট, যিনি প্রথম বুদ্ধিমত্তাকে বা ইন্টেলিজেন্সকে টেস্ট করেছিলেন, ঠিক আছে, সেই জন্য তাকেই বুদ্ধিমত্তা পরীক্ষার জনকও বলা হয়। তো অ্যালফ্রেড বিনেট হচ্ছে তিনি যিনি সর্বপ্রথম বুদ্ধিমত্তাকে টেস্ট করেছিলেন। অপশন বি হচ্ছে এটির সঠিক অ্যান্সার। ডেসক্রিপটিভ ক্লাসে এগুলো সব তোমাদের আলোচনা হয়ে গেছে ইন্টেলিজেন্স থেকে, সেগুলো এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা যারা দেখোনি তারা দেখে নিও অবশ্যই, আর যারা দেখেছো তারা জানো। নেক্সট রয়েছে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা ক্ষমতা বলতে বোঝায় কি, বা বা এটাকে তো আমি ইংরেজিতে যদি বলি, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস রেফার্স টু দ্য এবিলিটি টু, কি রয়েছে, শব্দ গঠন প্রতিফলিত এবং ম্যানিপুলেট করা বা রিফ্লেক্ট অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার। নেক্সট রয়েছে সাবলীল এবং সঠিকভাবে কথা বলা, স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি, জানা, বোঝা এবং লেখা, নো, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট, আর ব্যাকরণের নিয়ম আয়ত্ত করা বা মাস্টার্স দ্য রুলস অফ দ্য গ্রামার। তো এখানে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা ক্ষমতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শব্দ গঠন প্রতিফলিত এবং ম্যানিপুলেট করা বা রিফ্লেক্ট অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার। অপশনস নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। অর্থাৎ কিরকম দেখবে, কোনো একটা কথা আমরা লেখার ক্ষেত্রে তো একই ব্যবহার করি, কিন্তু সেটাকে যখন আমরা উচ্চারণ করি বা বলি তখন সেটা বিভিন্ন রকম অর্থ প্রকাশ করতে পারে। সেই জিনিসটা বোঝাটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা, যেটা আমরা দেখবে SMS এর ক্ষেত্রে বা চ্যাটিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায়, কারণ আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে সে সেটা কি টোনে বলছে। যেমন ধরো আমরা কোথায় যাচ্ছিস, এই কথাটা যদি আমি জাস্ট এরকম ভাবে বলি যে কোথায় যাচ্ছ, তাহলে নর্মাল আমার কাছে তার একটা বিনম্র জিজ্ঞাসা বোঝাচ্ছে, যে সেখানে না কোনো ফোর্স রয়েছে না কিছু অন্য কিছু। কিন্তু যদি সেখানে কোথায় যাচ্ছ এরকম ভাবে যদি আমি বলি, দেখো কথাটা তো আমি একই বলছি, কিন্তু তার মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করছে এবং কিছু কিছু ক্ষেত্রে তার অর্থকেও চেঞ্জ করে দেয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এখনই সব মাথায় আসছে না। তো সেই জিনিসটাকে বোঝা, যেটা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা। কেবলমাত্র একই বর্ণ দিয়ে ওয়ার্ডটা তৈরি রয়েছে মানে এই নয় যে সেটা সবসময় একই রকম অর্থ প্রকাশ করছে। তার শ্রুতি বা ধ্বনি, যে আওয়াজ তুমি শুনছো, তার মধ্যেও কিছু কিছু পার্থক্য থাকতে পারে অর্থগত, যা তোমার বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে, তো তার অর্থটা কিন্তু ভিন্ন টাইপসের হয়ে যায়। তো সেইটাই হচ্ছে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা ক্ষমতা, যেটা রয়েছে শব্দ গঠন প্রতিফলিত করা এবং ম্যানিপুলেট করা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন ইন এ ক্লাসরুম কি করে, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বা কর্মক্ষমতাকে প্রভাবিত করে না, নিশ্চয় করে, তাহলে এটা ভুল। ছাত্রছাত্রীদের হ্রাস প্রচেষ্টা বা কর্মক্ষমতা হতে পারে, বা এটা বাংলাটা একটু কেমন লাগছে, যাই হোক, মে লিড টু ডিমিনিশড এফোর্ট অর পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, যে কর্মক্ষমতা করতে পারে, কর্মক্ষমতা হ্রাস করতে পারে, প্রচেষ্টা এবং কর্মক্ষমতার হ্রাস করতে পারে, সেটা হবে, হ্রাসটা এখানে আসবে না। হ্যাঁ, ছাত্রছাত্রীদের প্রচেষ্টা বা কর্মক্ষমতার হ্রাস হতে পারে, এটা দেখো লিঙ্গ বৈষম্যের কারণে সম্ভব। নেক্সট হচ্ছে কেবল ছাত্রদের বর্ধিত প্রচেষ্টা, কেবল ছাত্র বলে দিয়েছে মানেই সেটা লিঙ্গ বৈষম্য। প্রচেষ্টা এবং কর্মক্ষমতার সেটা ছাত্রীদের ক্ষেত্রেও তো হতে পারে না লিঙ্গ বৈষম্য। যেটা রয়েছে এটা বেশি হয়ে থাকে পুরুষ শিক্ষকদের মহিলাদের থেকে বেশি থেকে, সেটাও না, মহিলাদেরও হতে পারে বেশি পুরুষদের থেকে কিছু ক্ষেত্রে। তাহলে একটি শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য যেটা করে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের প্রচেষ্টা বা কর্মক্ষমতাকে হ্রাস করে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি একটি শিখন পদ্ধতির উদাহরণ, বা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ লার্নিং স্টাইল, যেটা হচ্ছে ভিজুয়াল বা চাক্ষুষ, অ্যাকুরাল বা সঞ্চয়, এটাকে কি বুঝিয়েছে, সঞ্চয় নয়, এটা অ্যাকুরাল, ঠিক আছে, ACCURA, ACCRUAL, অ্যাকুয়াল। তারপরে রয়েছে বাস্তবসম্মত বা ফ্যাকচুয়াল, আর রয়েছে ট্যাকচুয়াল বা কৌশলগত। তো এটি উদাহরণ শিখন পদ্ধতির কোনটি, যেটা হচ্ছে ভিজুয়াল, যেটা আমাদের শিখন পদ্ধতির একটা এক্সাম্পলের মধ্যে পড়ছে ভিজুয়াল, যেটাকে বলছি চাক্ষুষ। অপশনস নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর দেখো,
যে এ টিচার বা একজন শিক্ষক ক্লাসে দেওয়া কাজগুলো সংগ্রহ করে পড়ে দেখেন, তারপর পরিকল্পনা করেন শিক্ষার্থীদের কি অনুশীলন দেবেন। তিনি কি করছেন? অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, নাকি অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং? একজন শিক্ষক বা এ টিচার collects and reads the work of the class, then plans and adjusts the next lesson to meet students' needs. He or she is doing. তো এটা কি হচ্ছে? কাজগুলো দেখে সংগ্রহ করে পড়ে দেখছেন এবং পরিকল্পনা করছেন শিক্ষার্থীদের প্রয়োজনের জন্য পরবর্তী অনুশীলনে তিনি কি দেবেন। তিনি যেটা করছেন সেটাকে কি বলা হয়? শেখার মূল্যায়ন, শেখার হিসাবে মূল্যায়ন, শেখার জন্য মূল্যায়ন, নাকি শেখার মূল্যায়ন? দেখো লাস্টের প্রথমেরটা আর বাংলা তো একই হয়ে গেছে, কিন্তু প্রথমেরটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শেষেরটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং। সেই জন্য আমি ইংরেজিগুলো পাশে লিখে দিয়েছি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, লার্নিং এর জন্য। ঠিক আছে, এটা তো এখানে জন্যটা তো আবার এখানে চলে এসছে, চাই না, যেটাকে আমরা ইংরেজিটার সাথে বেশি সাবলীল এগুলো। তো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, তো বারবার বলে দিই পরীক্ষাতে কোশ্চেন্স দুটোতেই থাকবে, বাংলা এবং ইংরেজি উভয় ভাষায়। তো বাংলার পাশাপাশি ইংরেজিগুলোকে অবশ্যই তোমরা চেক করবে কিছু কিছু এইরকম অর্থের ক্ষেত্রে, যা বাংলাতে কিন্তু বেশ কনফিউশন তোমাদের করে দেবে। তো পাশে ইংরেজি যে কোশ্চেন্স থাকবে সেখানে তার প্রোনাউন্সিয়েশন বা তার টার্ম বা লাইনটা অবশ্যই একবার চেক করে নেবে কোশ্চেন্স আনসার করার আগে। তো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে স্কুল ভিত্তিক অধীনে কাজ করা শিক্ষকের মূল্যায়ন বা টিচার্স হু ওয়ার্ক আন্ডার স্কুল বেস অ্যাসেসমেন্ট, সেখানে কি হবে? আচ্ছা, স্কুল বেস অ্যাসেসমেন্ট, স্কুল ভিত্তিক মূল্যায়নে শিক্ষক, এটা দেখেছো এই কোশ্চেনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটার কোশ্চেনটা হচ্ছে টিচার্স হু ওয়ার্ক আন্ডার স্কুল বেসড অ্যাসেসমেন্ট, বা মানে শিক্ষক যিনি স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা স্কুল ভিত্তিক মূল্যায়নে কাজ করেন, তাদের ঘন ঘন পরীক্ষা নিতে প্রয়োজন হবে, অতিরিক্ত মন্ডে টেস্ট নেওয়ার মধ্যে দিয়ে প্রতিটি বিষয়ে প্রকল্পের কাজ বরাদ্দ করতে হবে, প্রতিদিনের ভিত্তিতে ছাত্রদের প্রতি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে, তাদের মূল্যবোধ এবং মনোভাব মূল্যায়ন করতে হবে, নাকি সিস্টেমের জন্য মালিকানার অনুভূতি অনুভব করতে হবে। তো এটা দেখো যেটা রয়েছে, ফিল এ সেন্স অফ ওনারশিপ ফর দ্য সিস্টেম। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। কারণ বলেছিলাম তোমাদের ক্ষেত্রে যে কিছু সময় দেখবে যে কোনটা অ্যাকুরেট অ্যান্সার সেটা খুঁজে না পেলেও কোনগুলো হবে না সেটা বুঝতে পারবে। তো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, এ বি সি হবে না। এটা হচ্ছে ফিল এ সেন্স অফ ওনারশিপ ফর দ্য সিস্টেম, বা সিস্টেমের জন্য মালিকানার বা ওনারশিপ অনুভূতি পাওয়া। নেক্সট রয়েছে কিভাবে গ্রেডকে মার্ক থেকে আলাদা করা যায়। একটা মার্ক হয় আর একটা গ্রেড হয়, তো গ্রেডকে আমরা মার্ক থেকে আলাদাভাবে কি করে করব? এই প্রশ্নটি কোনটির অন্তর্গত? এক হচ্ছে ডাইভারজেন্ট, অ্যানালিটিক, ওপেন এন্ডেড, নাকি প্রবলেম সলভিং। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রেডকে আমরা মার্ককে আলাদা কিভাবে করব, তার জন্য আমাদের যেটা যেটা করতে হয় সেটা অ্যানালাইসিস। তো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল বা অ্যানালিটিক বা বিশ্লেষণাত্মক প্রশ্ন। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে ছাত্রী বা গার্ল স্টুডেন্টস কি হবে? গণিতের উপর প্রশ্ন করা শিখবে, কিন্তু তখনই অসুবিধার সম্মুখীন হবে যখন তাদের যুক্তি জিজ্ঞাসা করা হবে। তাদের বয়সী ছেলেদের মতোই গণিতে পারদর্শী হবে, স্থানিক ধারণাগুলি কম দক্ষতার সাথে সঞ্চালন করে তাদের বয়সী ছেলেদের চেয়ে, আর আরো ভাষাগত এবং সঙ্গীতের ক্ষমতার অধিকারী হবে। তো এখানে দেখো এটাতে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন বোঝাচ্ছে, এটাতে ডিসক্রিমিনেশন বোঝাচ্ছে, এটাতে স্পেশাল এবিলিটি বোঝাচ্ছে, নাও হতে পারে সেটা। আর এটাতেও একটা প্রবলেম যে সে প্রশ্ন করা শিখবে গণিতের উপর, কিন্তু তাকে যখন যুক্তি জিজ্ঞাসা করা হবে বা লজিক বিহাইন্ড জিজ্ঞাসা করা হবে তখনই সে পারবে না বা তার সমস্যার সম্মুখীন হবে, সেটা নাও হতে পারে না। তো যেটা হবে সেটা হচ্ছে তাদের বয়সী ছেলেদের মতোই গণিতে ভালো হবে, অর্থাৎ ছেলে এবং মেয়ে ইকুয়ালি হবে, এখানে কোনো রকম বায়াস ব্যাপারটা থাকবে না। তো অপশন বি হবে এখানেও সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে শব্দ অক্ষর ক্রম অনুসরণে অসুবিধা এবং ঘন ঘন চাক্ষুষ মেমোরি বা ভিজুয়াল মেমোরি যেটাকে আমরা বলি তার ক্ষতি হওয়া, সেটাকে আমরা কি বলি? শব্দ অক্ষর ক্রম স্মরণ মানে বিস্মরণ যেটাকে আমরা বলি, বা ডিফিকাল্টি ইন রিকলিং সিকোয়েন্স অফ লেটার্স ইন ওয়ার্ডস অ্যান্ড ফ্রিকুয়েন্ট লস অফ ভিজুয়াল মেমোরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কিসের সাথে হবে? এই রোগগুলোর সাথে পরিচিত, যেটা হচ্ছে ডিসলেক্সিয়া, বানান ভুলে যাওয়া।
তাই না, প্রোনাউন্সিয়েশন ভুল করা। অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে সকলের জন্য বিদ্যালয় শিক্ষা নিচের কোনটির জন্য এটি একটি ট্যাগলাইন, বা এডুকেশন অফ অল ইন স্কুল ফর অল কুড বি এ ট্যাগলাইন ফর হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটির জন্য এটা ট্যাগলাইন হতে পারে? সমন্বিত শিক্ষা বা কোহেসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, সমবায় শিক্ষা বা কোঅপারেটিভ এডুকেশন, বা একচেটিয়া শিক্ষা বা এক্সক্লুসিভ এডুকেশন। তো সকলের জন্য বিদ্যালয় শিক্ষা এটা হবে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, যেটা আমরা পড়েছি, যে অপশন বি তে রয়েছে সঠিক উত্তর, ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটি হবে আমাদের সকলের জন্য বিদ্যালয় শিক্ষার একটা পারফেক্ট ট্যাগলাইন। পরবর্তী রয়েছে সাবলীলতা, বিস্তারিত এবং মৌলিকতা এবং নমনীয়তার সাথে যুক্ত যে কারণ সেগুলো কি কি, বা ফ্লুয়েন্সি, এলাবোরেশন, অরিজিনালিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আর দ্য ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ, কি হবে? গিফটেডনেস বা দানশীলতা, ট্যালেন্ট বা প্রতিভা, ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ভিন্ন চিন্তা, নাকি অ্যাক্সেলারেশন, যেটাকে এখানে ত্বরণ বলা হয়েছে। তো এখানে যেটা হবে সাবলীল, বিস্তারিত, মৌলিকতা এবং নমনীয়তা, দেখো এখানে যে কথাগুলো রয়েছে তা পরিচিত পাচ্ছে, বা কারণযুক্ত কারণগুলি হচ্ছে গিফটেডনেস বা যেটাকে এখানে বলছি দানশীলতার সাথে। অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, প্রতিভাধর ছাত্রদের জন্য বা কাজ করা প্রশ্নগুলিতে আরো সময় ব্যয় করতে বলা হয় যাতে তাদের কি ডেভেলপ হতে পারে, অর্থাৎ গিফটেড স্টুডেন্টস মে বি আস্কড টু স্পেন্ড মোর টাইম অন কোয়েশ্চেন্স ডিলিং উইথ, যে প্রশ্নগুলো নিয়ে সে কাজ করছে সেগুলিতে আরো সময় দিতে বলা একজন গিফটেড স্টুডেন্টকে বা প্রতিভাধর ছাত্রকে, তার ফলে কি হয়? তার রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিং, নাকি বিশ্লেষণ, নাকি অ্যানালাইসিস। ঠিক আছে, তো দেখো রিমেম্বারিং এর তো ম্যাটার থাকে না, বুঝতে তো সে অবশ্যই পারে, কিন্তু যদি বেশিক্ষণ সময় সে দেয় তাহলে কি করবে? সে নিজের মতো করে নতুন কিছু তৈরি করতে পারবে, যেটাকে বলছি আমরা ক্রিয়েটিং বা তৈরি করা। অপশন সি হবে এটার সঠিক উত্তর। নেক্সট, গণিতে শেখার অক্ষমতা দূর করতে পারে কোনটির মূল্যায়ন দ্বারা, বা লার্নিং ডিসএবিলিটিস ইন ম্যাথামেটিক্স ক্যান বি অ্যাসেসড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি বাই হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট, কি হচ্ছে? অ্যাপটিটিউড টেস্ট বা যোগ্যতা পরীক্ষা, ডায়াগনস্টিক টেস্ট, আর স্ক্রিনিং টেস্ট, আর অ্যাচিভমেন্ট টেস্ট। তো এখানে আমরা গণিত শেখার যে অক্ষমতা সেটা দূর করতে পারি যে মূল্যায়ন দ্বারা, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট বা অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, নাকি অ্যাপটিটিউড, নাকি অ্যাচিভমেন্ট, নাকি স্ক্রিনিং। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ধারণা মানচিত্র অনুযায়ী বা কনসেপ্ট ম্যাপ যেটাকে আমরা বলি দ্বারা নতুন ধারণা বোঝার সম্ভাবনা সবচেয়ে বেশি কি ক্ষেত্রে? যেটা আমি ইংরেজিতে বলে নিই যে কনসেপ্ট ম্যাপস আর মোস্ট লাইকলি টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং অফ নিউ কনসেপ্টস বাই, কি হবে? বিষয়বস্তু এলাকার মধ্যে জ্ঞানের স্থানান্তর করে, বা ট্রান্সফারিং নলেজ বিটুইন কন্টেন্ট এরিয়া, নির্দিষ্ট বিশদে মনোযোগ নিবদ্ধ করা বা ফোকাসিং অ্যাটেনশন অন স্পেসিফিক ডিটেল। ঠিক আছে, 3 নাম্বার রয়েছে অধ্যয়নের জন্য একাডেমিক বিষয়বস্তুকে অগ্রাধিকার দেওয়া, বা প্রায়োরিটাইজিং একাডেমিক কন্টেন্ট ফর স্টাডি। আর চতুর্থ রয়েছে যৌক্তিকভাবে তথ্য সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি করা, বা ইনক্রিজিং এবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি। তো ধারণা মানচিত্র বা কনসেপ্ট ম্যাপ থেকে আমরা যে নতুন ধারণা বোঝার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যৌক্তিকভাবে তথ্য সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি। কিভাবে আমরা একটা ম্যাপ থেকে কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা, বা ইনক্রিজিং এবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অ্যালবার্ট বান্দুরা সামাজিক শিক্ষার তত্ত্ব অনুসারে নিচের কোনটি সত্য? খেলা অপরিহার্য এবং বিদ্যালয়ে এর অগ্রাধিকার থাকা উচিত। মডেলিং শিশুদের শেখার একটি প্রধান উপায়। একটি অমীমাংসিত সংকট একটি শিশুর ক্ষতি করতে পারে। জ্ঞানীয় বিকাশ সামাজিক থেকে স্বাধীন উন্নয়ন। এখানে বলে দিয়েছে প্লে ইজ এসেন্সিয়াল অ্যান্ড শুড বি গিভেন প্রায়োরিটি ইন স্কুল। মডেলিং ইজ এ প্রিন্সিপাল ওয়ে ফর চিলড্রেন টু লার্ন। An unsolved বা unresolved crisis can harm a child, or
কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ। তো অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষা তত্ত্ব অনুসারে নিচের যেটা সত্য সেটা হচ্ছে শিশুদের শেখার একটা প্রধান উপায় হচ্ছে মডেলিং। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ডিডাকটিভ যুক্তি, যেটাকে আমরা বাংলায় ন্যায়িক যুক্তি বলি, তার সাথে কি জড়িত? সাধারণ থেকে বিশেষ যুক্তি বা রিজনিং ফ্রম জেনারেল টু পার্টিকুলার, বিশেষ থেকে সাধারণ যুক্তি বা রিজনিং ফ্রম পার্টিকুলার টু জেনারেল, নাকি তোমাদের সক্রিয় নির্মাণ এবং পুনর্গঠন জ্ঞান, তারপরে রয়েছে অনুসন্ধান শিক্ষা এবং হিউরিস্টিক সহ পদ্ধতি, বা অ্যাক্টিভ কনস্ট্রাকশন অ্যান্ড রিকনস্ট্রাকশনস অফ নলেজ আর মেথডস ইনক্লুডিং ইনকোয়ারি লার্নিং অ্যান্ড হিউরিস্টিক্স। তো যেটা হচ্ছে ডিডাকটিভ যুক্তি বা ন্যায়িক যুক্তি, সেটা হচ্ছে সাধারণ বা জেনারেল টু স্পেশাল, জেনারেল টু স্পেসিফিক, বা যেটাকে আমরা বলছি জেনারেল টু পার্টিকুলার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যখন শিশুরা একটি ধারণা শেখে এবং এটি ব্যবহার করে, অনুশীলনে তাদের দ্বারা সংঘটিত ত্রুটি কমাতে সাহায্য করে। এই ধারণা কার ছিল? থর্নডাইক, জিন পেয়াজে, জেবি ওয়াটসন বা লেভ ভাইগটস্কি। ঠিক আছে, হোয়েন চিলড্রেন লার্ন এ কনসেপ্ট অ্যান্ড ইউজ ইট, প্র্যাকটিস হেল্পস ইন রিডিউসিং দ্য এরর্স কমিটেড বাই দেম, দিস আইডিয়া ইজ গিভেন বাই। ভালো করে শুনে নাও বাংলাটা, যে শিশুরা কোনো কিছু ধারণা শিখলো এবং সেটি ব্যবহার করলো এবং তার অনুশীলন করে তাদের দ্বারা যে সংঘটিত ভুল সেটা কমায় বা কমতে শুরু করলো, এই ধারণাটি কার ছিল? এটি হচ্ছে E.L. থর্নডাইকের, যিনি ওই মাল্টিফ্যাক্টর করেছিলেন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিসত্তা বা বুদ্ধিমত্তা দিয়ে নিচের কোন দক্ষতা যুক্ত? একটা রয়েছে মেমোরাইজিং, মোটর প্রসেসিং, তারপরে রয়েছে কল্পনা, আর রয়েছে এমফাথাইজিং। তো এখানে বা সহানুভূতিশীলতা। তো আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স যেটার সাথে যুক্ত সেটা হচ্ছে সহানুভূতিশীলতা বা এমফ্যাথাইজিং। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, অভ্যন্তরীণ শক্তি যা উদ্দীপিত করে এবং বাধ্য করে একটি আচরণগত প্রতিক্রিয়া এবং নির্দিষ্টতা প্রদান করে। কি বলেছে শুনে নেওয়ার একবার। দ্য ইনার ফোর্স দ্যাট stimulates and compels a behavioral response and provides specific direction from that response is কি? মোটিভ বা উদ্দেশ্য, প্রিজার্ভেন্স বা অধ্যবসায়, প্রিজার্ভেন্স নয়, পারসেভারেন্স, অ্যান্ড ইমোশনস আবেগ, অ্যান্ড কমিটমেন্ট অঙ্গীকার। তো এখানে যেটা হচ্ছে মোটিভ বা উদ্দেশ্য। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, যে দ্য ইনার ফোর্স দ্যাট stimulates and compels a behavior response and provides specific direction from that response is motive. অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, কোন শব্দটি প্রায় বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয় প্রেরণা শব্দটি দিয়ে? অ্যান্সার করো, যে হুইচ টার্ম ইজ অফেন ইন্টারচেঞ্জেবলি ইউজড উইথ দ্য টার্ম মোটিভেশন, যেটাকে আমরা বলি মোটিভেশন শব্দটা, সেটা আর কার সাথে ব্যবহার হচ্ছে? কি কি রয়েছে? উদ্দীপনা বা ইনসেন্টিভ, তারপর রয়েছে আবেগ, ইমোশন, প্রয়োজন, নিড, আর অনুপ্রেরণা, ইন্সপিরেশন। তো এখানে মোটিভেশনটা যেটা হচ্ছে সেটা থাকে অনেকটাই আমাদের প্রয়োজনের খাতিরে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক অ্যান্সার, নিড। ড্যাশ উদ্দেশ্যে পৌঁছানোর প্রয়োজনের সাথে মোকাবিলা করা সন্তোষজনক অনুভূতি, বা ড্যাশ মোটিভস ডিল উইথ দ্য নিড টু রিচ স্যাটিসফাইং ফিলিংস, স্টেটস অ্যান্ড টু অবটেন পার্সোনাল গোলস। এখানে সম্পূর্ণটা দেয়নি। পার্সোনাল গোল পূরণের জন্য আমাদের মোকাবিলা বা সন্তোষজনক অনুভূতি পাওয়া, সেটা কোন উদ্দেশ্যে পৌঁছানো হয়? বা আমি ইংরেজিতে আরেকবার বলে নিই, ড্যাশ মোটিভস ডিল উইথ দ্য নিড টু রিচ স্যাটিসফাইং ফিলিং, স্টেটস অ্যান্ড টু অবটেন পার্সোনাল গোলস। যেটা হচ্ছে এফেক্টিভ। দেখো এখানে বাংলাগুলো দেখো না, একটা ই দিয়ে এফেক্টিভ, একটা এ দিয়ে এফেক্টিভ। এবং এটার আমি পার্থক্য দেখো যখন ক্লাস করিয়েছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট
যতদূর মনে পড়ছে আমার, তখন আমি পড়িয়েছিলাম এফেক্টিভ অ্যান্ড অ্যাফেক্টিভের মধ্যে ডিফারেন্সিয়েট। তারপর হচ্ছে প্রিজার্ভেশন ওরিয়েন্টেড অর সেফটি ওরিয়েন্টেড। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাফেক্টিভ। অপশনস নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তরের বাংলা দুটো আলাদা অবশ্যই হবে। নেক্সট এবং লাস্ট, যে নিচের কোনটি একটি ফ্যাক্টর যা ইতিবাচকভাবে শেখাকে প্রভাবিত করে, বা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্টস লার্নিং পজিটিভলি। শেখাকে পজিটিভলি প্রভাবিত করছে নিচের কোন ফ্যাক্টরটি? এক হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার বা ব্যর্থতার ভয়, কম্পিটিশন উইথ পিয়ার্স সমবয়সীদের সাথে প্রতিযোগিতা, অর্থপূর্ণ মেলামেশা বা মিনিংফুল অ্যাসোসিয়েশন, নাকি পিতামাতার চাপ বা প্রেসার ফ্রম প্যারেন্টস। তো যেটা হবে ফ্যাক্টর যেটা শেখাকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে, দেখো এখানে সমবয়সীদের যে প্রতিযোগিতাটা কিছু ক্ষেত্রে করছে, কিন্তু সবসময় যে ইতিবাচক হবে নাও হতে পারে। ব্যর্থতার ভয়, এটা নেতিবাচক। প্রতিমাতার চাপ, সেটাও নেতিবাচক। তাহলে থাকছে অর্থপূর্ণ মেলামেশা বা মিনিংফুল অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে অপশন নাম্বার সি তে, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো সেপ্টেম্বর 2014 সিটেটে আসা সিবিটি থেকে যে 30টি কোশ্চেন্স, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা হলো। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং প্রত্যেকটা তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি ধরে উত্তর করা হয়েছে। তো সেখানে একটা দুটো তোমাদের ডাউট যদি থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাও। আর যারা ডেসক্রিপটিভ ক্লাসগুলো করোনি, 4টের মতো হয়েছে, তোমরা তো প্রিভিয়াস ইয়ারই বেশি চাইছো, ডেসক্রিপটিভ তো চাইওনি, তো সেক্ষেত্রে দেখতে পারো। সেখান থেকে তোমাদের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে যাবে পার্টিকুলার কয়েকটা চ্যাপ্টারের উপর। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, লাইক করো, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।